সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। ৫ আগস্ট মার্চ টু ঢাকা ঠেকাতে সর্বাত্মক পরিকল্পনা ছিল শেখ হাসিনার। এই বিষয়টি উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। জাতিসংঘের প্রতিবেদনে বলেছে যে ঢাকার কেন্দ্রস্থলে যাতে কোনো আন্দোলনকারী আসতে না পারে, সেজন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা আলাদা দায়িত্ব দেওয়ার পরেও সেই মার্চ টু ঢাকা ঠেকাতে পারেনি। মার্চ টু ঢাকার যারা গণ আন্দোলন করেছে, ছাত্র জনতা, তারা ঠিকই ঢাকা ঢুকে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা, বিভিন্ন জেলা থেকে আসা আন্দোলনকারীরা ঢাকা ঢুকে পড়েছে এবং শেষ পর্যন্ত গণভবন পর্যন্ত তারা প্রবেশ করেছিল। এবং সেই গণভবনে প্রবেশের পর শেখ হাসিনা প্রবেশের আগেই টের পেয়ে গিয়েছিল যে আন্দোলনকারীরা গণভবনের ঢুকে পড়বে এবং সেই অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেন দেশ ত্যাগ করার জন্য। এবং গণভবন থেকে তিনি বেরিয়ে গিয়ে হেলিকপ্টারে তিনি দেশ ত্যাগ করেন, ভারতে চলে যান। সেই বিষয়টি আন্তর্জাতিক জাতিসংঘের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে উঠে এসেছে। আন্দোলনরত নেতাদের প্রকাশ্যে ঘোষণা ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থেকে রাজনৈতিক নেতৃত্ব জানতে পেরেছিলেন ৫ আগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছেন আন্দোলনকারীরা। ঢাকামুখী আন্দোলন ঠেকাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তৎকালীন সরকার নানা পরিকল্পনা এঁটেছিল বা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা ব্যস্ত গেছে। শেষ পর্যন্ত কোনো পরিকল্পনা তাদের কাজে আসেনি। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের দপ্তরের তথ্য অনুযায়ী প্রতিবেদনে এই সময় সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে অবশ্য ছাত্র জনতা ৫ আগস্টের কর্মসূচির নাম লেখা হয়েছে মার্চ অন ঢাকা। মার্চ টু ঢাকার জায়গায় সেই আন্তর্জাতিক যে প্রতিবেদন যারা তৈরি করেছেন তারা লিখেছেন মার্চ অন ঢাকা, যা আদতে নাম ছিল মার্চ টু ঢাকা। প্রতিবেদনে বলা হয় ৪ আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হয়। অংশগ্রহণকারীদের তথ্য মতে বৈঠকে সেনাপ্রধান, বিমান, নৌ, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানেরা অংশ নেন। বৈঠকে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তারা মার্চ অন ঢাকা প্রতিরোধের জন্য আবার কারফিউ জারি ও তা বলবৎ করার বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় কোনো বিরতি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কঠোর কারফিউ চলবে। আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিয়ে দেশবাসীকে এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানান। যে যারা নিয়ে আন্দোলন করছিল ছাত্র জনতা, তাদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, এবং তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছিলেন তিনি। ৪ আগস্ট সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বাসভবনে গণভবনে আরেকটি বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নিজে অংশ নেন। অন্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনীর পুলিশ, র্যাব, বিজিবি, র্যাব ও আনসার বিডিপির প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেলরা। জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে সেনাপ্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা ঢাকা রক্ষার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন। ঢাকাকে রক্ষার জন্য এসব কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আবারও আশ্বাস দিয়েছিলেন যে ঢাকাকে তারা রক্ষা করবে এনিহাও, যে কোনোভাবেই হোক। বৈঠকগুলোতে অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে একটি পরিকল্পনার বিষয়ে ঐকমত্য হয়েছিল যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে।
প্রধান সেনাবাহিনী ও বিজিবির সাঁজোয়া যান ও সেনা মোতায়েন করে ঢাকার প্রবেশপথগুলো অবরুদ্ধ করে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেবে এই ধরনের পরিকল্পনা বা সিদ্ধান্ত তারা নিয়েছিল। অন্যদিকে পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে এবং সেভাবেই যেই যারা আন্দোলন করতেছিল তাদেরকে উচ্ছৃঙ্খল আখ্যা দিয়ে বলেছিলেন তাদেরকে নিয়ন্ত্রণ করবে। 5 আগস্ট সকালে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মূলত দাঁড়িয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী তারা তাদের উপর অর্পিত ভূমিকা পালন করেননি। 5 অক্টোবরের যে বিপ্লবের অবস্থা দেখে, আন্দোলনকারীদের অবস্থা দেখে তারা তাদের উপর যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা তারা পালন করেনি, তারা দাঁড়িয়েছিলেন। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাক্ষ্য গিয়ে বলেছেন, সেনাবাহিনী যে বাহিনী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা মোতায়েন করেনি, সেনাবাহিনী সেইভাবে মোতায়েন করেনি। আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিজিবি প্রতি ঘন্টায় বিভিন্ন প্রবেশপথ দিয়ে 10,000 থেকে 15,000 বিক্ষোভকারীকে ঢুকতে দিয়েছে, যা তাদের নিয়ন্ত্রণ করার কথা ছিল। এদেরকে নিয়ন্ত্রণ করার কথা ছিল, কিন্তু তারা নিয়ন্ত্রণ করেনি। তারা হাত গুটিয়ে বসেছিল যে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না, সুতরাং এই অনর্থক এই বাধা দেওয়ার কোনো কারণ হয় না, তাদেরকে অবাধে ছেড়ে দিয়েছেন এবং তারা ঢুকে পড়েছে। তৃতীয় আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা তখনকার পরিস্থিতি স্মরণ করতে গিয়ে বললেন, সিসিটিভি ফুটেজে 500 থেকে 600 বিক্ষোভকারীকে সেনাবাহিনীর বাধা ছাড়াই উত্তরা থেকে ঢাকার কেন্দ্রস্থলের দিকে আসতে দেখে তিনি বুঝতে পেরেছিলেন কিছু একটা গড়বড় হচ্ছে। চতুর্থ আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না। দর্শক, আসলে বিষয়টি এগুলো হচ্ছে আন্তর্জাতিক যে পর্যবেক্ষণ এসেছিলেন বাংলাদেশে এবং তারা যে পর্যবেক্ষণ করেছেন, তদন্ত করেছেন, সেই তদন্তের রিপোর্ট এগুলো। এই রিপোর্টগুলো এইভাবে বলা হয়েছে যে 5 তারিখে কোথাও আর সেইভাবে মানে আন্দোলনকারীদের বাধা দিচ্ছিল না সেনাবাহিনী, বিজিবি, কিন্তু একটি বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে পুলিশ। কিছু কিছু জায়গায়, যেমন যাত্রাবাড়ি, তারপরে আরও কয়েকটি জায়গায় এরকম 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যারা এই খবর যখন ছড়িয়ে পড়ে দেশের মানুষ যখন আনন্দ উচ্ছ্বাস করতে রাস্তায় নেমেছিল, তাদের উপরে তারা ওই পুলিশ বাহিনী কিছু জায়গায় কয়েকটা স্পটে গুলি চালিয়েছিল এবং গুলি চালিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছিল। সেটাও ছিল নির্মম অবস্থা। হয়তোবা সেই পুলিশ জানতো না যে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে গেছে, এই কারণে হয়তো তারা সেই ঘটনাগুলো ঘটিয়েছে। দর্শক, এই প্রতিবেদনে যেই বিষয়গুলো চলে এসেছে আন্তর্জাতিক প্রতিবেদনে, সেই বিষয় অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে যে দেশে ফিরে এনে তাকে বিচারের মুখোমুখি করা হোক। এবং শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার সাথে যারা অন্য সংশ্লিষ্ট, যারা এই পরিকল্পনাকারী এবং যারা এই বিপ্লবের বা আন্দোলনের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, ছাত্র বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছে, তাদের প্রত্যেকেরই বিচার করা উচিত বলে তারা মনে করেন এবং সেই দাবিও জানানো হয়েছে প্রতিবেদনে। দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।